হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 11 ইউনিট 3 এর বৃত্তীয় গতি বা সার্কুলার মোশন নিয়ে আলোচনা করছি। সার্কুলার মোশন তোমরা সবাই দেখেছো। যেমন ধরো কোনো একটা চাকার মধ্যে যদি চাকার রিংটার মধ্যে যদি কোনো একটা কিছু বেঁধে দিই, সেই চাকাটা যদি ঘুরতে থাকে, সেই বস্তুটার যে গতি সেটাকে বলা হচ্ছে বৃত্তীয় গতি। অর্থাৎ গোল 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 করে ঘুরছে। কোনো একটা বিন্দুর চারিদিকে যদি কেউ ঘোরে, একটা নির্দিষ্ট দূরত্ব রেখে যদি ঘোরে, তাহলে সে একটা বৃত্ত রচনা করছে। এই ধরনের গতিকে বলা হচ্ছে বৃত্তীয় গতি বা সার্কুলার মোশন। তাহলে কোনো কণা যদি এই যে আমরা এখানে একটা বলেছি, এই পজিশনটার ক্ষেত্রে ভাবো, এর ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দু এখানে থাকুক বা এখানে থাকুক বা এখানে থাকুক বা এখানে থাকুক, এই যে প্রত্যেকটা বিন্দুর ক্ষেত্রে আমরা বলছি, ঠিক আছে, প্রত্যেকটা বিন্দু এদিক থেকে এগিয়ে ঘুরছে ধরে নাও, ঠিক আছে, এইভাবে ধরে নাও ও ঘুরছে, ঠিক আছে। এই প্রত্যেকটা বিন্দুতে ওদের দূরত্ব কি হচ্ছে, সমান হচ্ছে। এখানে আমি এটা 3 ডাইমেনশনাল ছবিটা এঁকেছি, ঠিক আছে। তাহলে এই পজিশনে প্রত্যেকটা এই যে দূরত্বটা আছে সেটা কি, দূরত্বগুলো সমান হবে। এই ধরনের যে গতি সেটাকে বলা হচ্ছে কি, আমরা এইভাবে যদি বলি, এই ধরনের গতিকে বলা হচ্ছে বৃত্তীয় গতি। বেশ, এবং এই বৃত্তীয় গতি হওয়ার ফলে তারপরে ও একটা বৃত্ত রচনা করেছে। সেই বৃত্তটা দেখতে পাচ্ছি, এই হচ্ছে সেই বৃত্ত, তাই তো। এই যে বৃত্তটা একটা তলের মধ্যে আছে, হ্যাঁ কি না, এই বৃত্তটা একটা তলের মধ্যে আছে। যে তল, এই তলটাকে বলা হয় ঘূর্ণন তল। তাহলে এটা যদি হয় স্পেস, এটা যদি হয়, তাহলে এটা হচ্ছে এই যে মোড়ের তলটা হচ্ছে ঘূর্ণন তল। এর সাথে ঠিক লম্বভাবে, এর সাথে কেন্দ্রে ঠিক লম্বভাবে যদি আমরা সরলরেখা আঁকি, তবে তাকে বলা হয় ঘূর্ণন অক্ষ। হলো, তার মানে এই হচ্ছে বৃত্তপথে গতিশীল একটা কণা। এই যে তলটা আছে, এই তলটাকে বলছি আমরা ঘূর্ণন তল। এই ঘূর্ণন তলটা দেখতেই পাচ্ছ, এখানে আমরা একটা ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র এঁকেছি। এখানে এই ঘূর্ণন তলটা xy তলের মধ্যে আছে এবং স্বাভাবিকভাবে এর কেন্দ্র বরাবর xy তলের সঙ্গে লম্ব কি, z। এই z প্রাইম, ঠিক আছে। এই যে অ্যাক্সিসটা, টোটাল অ্যাক্সিস, টোটাল যে সরলরেখাটা, এটাকে বলা হচ্ছে ঘূর্ণাঙ্ক বা ঘূর্ণন অক্ষ। ক্লিয়ার? বেশ, এবার যখনই আমরা বস্তু বৃত্তপথে পরিভ্রমণ করছে, বা আরো ভালোভাবে বলতে গেলে, সহজভাবে জেনারেলি বলতে গেলে, যখন বক্রপথে পরিভ্রমণ করছে, ঠিক যেমন সরল রেখায় চলার ক্ষেত্রে বস্তুর আমরা কি করেছিলাম, সরণ, বেগ, ত্বরণ বের করেছিলাম। সেই ক্ষেত্রে আমরা সেগুলোকে এবার স্পেসিফিক্যালি চেঞ্জ করে দিয়ে সেগুলোকে রৈখিক বেগ, রৈখিক সরণ, রৈখিক ত্বরণ বলতে হবে। ঠিক তেমনি বক্রপথে চলার ক্ষেত্রে আমরা এটাকে বলবো কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ। এবার সেই ক্ষেত্রে কৌণিক সরণ, কৌণিক বেগ এবং কৌণিক ত্বরণ কি, রাশিমালা কি, এবং রৈখিক রাশিমালাগুলোর সাথে রৈখিক সরণ, বেগ এবং ত্বরণের সাথে কিরূপ ভাবে সম্পর্কযুক্ত, সেই জিনিসগুলো আমরা এখন শিখবো। তো সবার প্রথম শেখার বিষয় কৌণিক সরণ বা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বলতে আমরা কি বুঝি। যে কোনো এই বৃত্তের কেন্দ্রে ধরে নাও এই একটা পজিশন আর এই একটা পজিশন। এই যে একটা এই প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান, এই যে একটা কোণ উৎপন্ন করলো, ভালো করে ভেবে দেখো, এই যে কোণটা উৎপন্ন করলো, এই প্রাথমিক অবস্থান এবং এই অন্তিম অবস্থান, এই যে কোণ উৎপন্ন করলো, এই কোণটাকে বলা হচ্ছে কৌণিক সরণ। তাহলে এটা যদি একটা বৃত্তপথে ঘূর্ণায়মান, এখানে যদি একটা কণা হয়, প্রাথমিক অবস্থান ছিল এই অবস্থানে, ক্লিয়ার, এখান থেকে এই পজিশনে এসেছে, ওকে, এটা হচ্ছে ওর পজিশন কিউ। তাহলে এই যে কোণটা এখানে সৃষ্টি করলো বৃত্তপথের কেন্দ্রে, একে আমরা বলবো কি, কৌণিক সরণ। ইজ ইট ক্লিয়ার? তাহলে সেই হিসাবে এর রাশিমালা, আমি যদি এই পিকিউ এর দৈর্ঘ্য, এই বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা যদি ভাবি s, এই বৃত্তচাপের দৈর্ঘ্যটাকে যদি আমি s ভাবি, এর যে ব্যাসার্ধ আছে সেই ব্যাসার্ধকে যদি আমরা r ভাবি, তাহলে এই পার্টটা তো আমরা করেইছি। বৃত্তচাপ সমান সমান কি হয়, বৃত্তচাপ সমান সমান ব্যাসার্ধ ইনটু কোণ, অর্থাৎ কোণ সমান সমান দাঁড়ায় বৃত্তচাপের দৈর্ঘ্য বাই ব্যাসার্ধ।
অর্থাৎ s r θ। তাহলে স্বাভাবিকভাবে মাত্রা কিরূপ হবে, উপরে একটা দূরত্বের মাত্রা, এদিকে একটা দূরত্বের মাত্রা, অর্থাৎ মাত্রাহীন, বা m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার 0 এভাবে লিখতে পারো। এর মানে তো মাত্রাহীন না, সবগুলো তো 1 আসছে। ওকে, এবং একক কি হবে, এর ক্ষেত্রে কিন্তু একক একটা থাকছে, সেটাকে আমরা কোণের একক যেটা করেছি সেটা কি রেডিয়ান, র‍্যাড দিয়ে লেখা আছে, কোণের এককটা হচ্ছে রেডিয়ান। বেশ, এবার বোঝার বিষয় দুটো, পজিটিভ সরণ বা পজিটিভ ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট এবং নেগেটিভ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। আমরা এই জিনিস কিন্তু ক্লাস 10 এর যে ত্রিকোণমিতি করেছিলাম, সেই ত্রিকোণমিতিতে কোণের যেরূপ ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ হয়, ঠিক একই রকম ভাবে এই ক্ষেত্রেও কি হবে, ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণের হিসাব হবে। ঠিক একই রকম ভাবে যদি এটা এই কোণটার যে হিসাবটা করছি, দেখো এই কোণটার হিসাবটা কি হচ্ছে, এই কোণটার হিসাব হচ্ছে ঘড়ির কাঁটার উল্টো দিকে। ঘড়ির কাঁটার উল্টো দিকে যে কোনো কোণকে আমরা বলছি পজিটিভ সরণ। ঘড়ির কাঁটার বিপরীতে যদি কোনো সরণ হয়, কৌণিক সরণ হয়, তাকে বলা হয় পজিটিভ সরণ। এই অবস্থায় আমি আরেকটা পার্ট ধরে নিই, ধরে নাও এই কোণটা, এটা প্রাথমিক অবস্থান ছিল, এটা ধরে নাও r, পি আর পজিশন, পি আর বৃত্তচাপের জন্য এটা ধরে নাও ফাই। ঠিক আছে, এই ফাই কোণের জন্য এই কি করছে, ঘড়ির কাঁটার দিকে কোণ সৃষ্টি করছে। ঘড়ির কাঁটার দিকে কোণ সৃষ্টি করলে তাকে বলা হয় ঋণাত্মক কৌণিক সরণ। এতে ঘড়ির কাঁটার দিকে কৌণিক সরণ সৃষ্টি হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে এর অভিমুখ কোন দিকে হচ্ছে। এর অভিমুখ দুটো জিনিসের উপরে মূলত নির্ভর করছে। এক, যে এই ঘূর্ণন তলটা বা কৌণিক সরণটা কোন তলে আছে। দুই, কৌণিক সরণটা ধনাত্মক না ঋণাত্মক সেটি। প্রথমত এই যে ঘূর্ণাক্ষ, ঘূর্ণন তলের যে ঘূর্ণাক্ষ, সেটিই কিন্তু প্রকৃতপক্ষে ওর ঘূর্ণনের অভিমুখ। বুঝতে পেরেছি, এই যে ঘূর্ণাক্ষ আছে, অর্থাৎ এক কথায় ঘূর্ণনের এই কৌণিক সরণের অভিমুখ ঘূর্ণন তলের সাথে লম্ব। এখন আমি কিভাবে বুঝবো সেই ক্ষেত্রে কৌণিক সরণটা এই উপরের দিকে না নিচের দিকে? এর জন্য আমরা স্ক্রু রুলসটা ব্যবহার করতে পারি। স্ক্রু রুলসটা কি, খুবই সহজ। আমি একটা স্ক্রু নিলাম, ধরে নাও এটা একটা স্ক্রু। এই স্ক্রুটা যদি আমি এই ঘড়ির কাঁটার দিকে ঘোরাই এই বোর্ডে, তাহলে কি হবে, সেটি ভেতরের দিকে প্রবেশ করবে। ঠিক, আবার একে যদি আমি ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরাই বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই, তাহলে স্ক্রুটা বাইরের দিকে বেরিয়ে আসবে। অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে স্ক্রু ঘোরাবো বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে স্ক্রু ঘোরাবো, সেটা নির্ভর করছে আমার ধনাত্মক কৌণিক সরণ না ঋণাত্মক কৌণিক সরণ। এবং এর ফলে স্ক্রুয়ের যে অভিমুখ, সেই স্ক্রুয়ের অভিমুখই হচ্ছে কৌণিক সরণের অভিমুখ। তাহলে দেখো এই পজিশনটার দিকে তাকাও, ধরে নাও আমি ঘড়ির কাঁটার বিপরীতের কথা বলছি, এই থিটার দিকে। যখন ঘড়ির কাঁটার বিপরীতে আমি বলছি, তখন কি হচ্ছে, এই স্ক্রুটি বাইরের দিকে বেরিয়ে আসছে, অর্থাৎ এই তলের সাথে লম্বভাবে বাইরের দিকে। তাহলে এখানে এই ক্ষেত্রে যদি হয় x থেকে y এর দিকে, যদি ঘূর্ণনটা হয় x থেকে y এর দিকে, ঠিক আছে, এটা হচ্ছে এই তল, এই তলের মধ্যে x থেকে y হয়, তাহলে নিচ দিক থেকে চিন্তা করো উপরে উঠছে, উপর দিক থেকে চিন্তা করো যদি একই কি নিচ দিক থেকে ক্লকওয়াইজ, তাহলে ভেতরের দিকে ঢুকছে, উপর দিক থেকে অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ উপর দিকে উঠছে। সেই ক্ষেত্রে এটা হচ্ছে এর অভিমুখ। আর অভিমুখ কৌণিক সরণের অভিমুখ। বুঝতে পেরেছি, যদি এদিক থেকে এদিকে সরণ হয় তবে এই দিকে অভিমুখ হবে। এবং স্বাভাবিকভাবে একই রকম ভাবে যদি তার ঘূর্ণনটা y থেকে x এর দিকে হয়, অর্থাৎ এই রূপ হয়, এটা যদি তল হয়, সেই ক্ষেত্রে কি হবে, এর নিচের দিকে হবে, অর্থাৎ এই তল বরাবর নিচের দিকে। ঠিক একই রকম ভাবে এই দিক থেকে যদি হিসাব করো এই ফাই এর জন্য, তাহলে এইভাবে যদি আমরা ঘড়ির কাঁটার দিকে ঘোরাই, অর্থাৎ এই যে ফাই কোণটা হচ্ছে সেটা কি ঘড়ির কাঁটার দিকে, তারপরে স্ক্রুটা কোন দিকে প্রবেশ করবে, স্ক্রুটা এই বোর্ড বরাবর ভেতরের দিকে প্রবেশ করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি
যে ঘড়ির কাঁটার বিপরীতে যদি সরণ হয় অর্থাৎ পজিটিভ কৌণিক সরণের জন্য এর অভিমুখ হয় যে তল আছে সেই তল বরাবর ভেতরের দিকে। তাহলে আমি লিখব তলের সাথে লম্বভাবে ভেতর দিকে ইনওয়ার্ড। ওকে, এবং যদি নেগেটিভ কৌণিক সরণ হয় অর্থাৎ এই যে নেগেটিভ কৌণিক সরণ তাহলে বাইরে থেকে বেরিয়ে আসবে, সেই ক্ষেত্রে আমরা বলবো তলের সাথে লম্বভাবে বাইরে থেকে। ওকে, ক্লিয়ার হচ্ছে? বেশ, এবার প্রশ্ন হচ্ছে, এখানে কিছু প্রশ্নের অবকাশ তৈরি হয়ে আছে। যেহেতু এটি অভিমুখ আছে, কৌণিক সরণের একটি অভিমুখ আছে, তাহলে এটি কি ভেক্টর রাশি নাকি স্কেলার রাশি? এই বিষয় নিয়ে বেশ তর্ক আছে। সাধারণত বইগুলোতে লেখা থাকে কৌণিক সরণ একটি অক্ষীয় ভেক্টর। এই যে অক্ষীয় ভেক্টর, ইয়েস, আমরা ভেক্টরের যখন আমরা ডেফিনিশন করেছিলাম, যদি মনে না থাকে তাহলে ভেক্টরের ফার্স্ট পার্টে চলে যাও, সেখানে আমরা ভেক্টরের ক্লাসিফিকেশন করেছিলাম বিভিন্ন রকমের ভেক্টর। তার মধ্যে এক ধরনের ভেক্টর করেছিলাম অ্যাক্সিয়াল ভেক্টর। এই কৌণিক সরণ, পরবর্তীতে কৌণিক বেগ, এগুলো সবই হচ্ছে একটা অ্যাক্সিয়াল ভেক্টর। এবার এই অ্যাক্সিয়াল ভেক্টরগুলোর কথা যেগুলো আমরা বলছি, এই অ্যাক্সিয়াল ভেক্টরগুলো কোন দিকে হচ্ছে, বা অ্যাক্সিয়াল অ্যাক্সিলারেশন যাই বলো না কেন, প্রত্যেকটাই কৌণিক বেগ, কৌণিক সরণ, কৌণিক ত্বরণ, তিনটেই কি ওই অ্যাক্সিয়াল ভেক্টর। এই অ্যাক্সিয়াল ভেক্টর কিন্তু এই কৌণিকের যে ব্যাপারটা আছে, এই অ্যাঙ্গুলারের পজিশনটা যদি বৃহৎ মানের কোণ হয়, সেই ক্ষেত্রে কিন্তু এটি ভেক্টরের কমিউটেটিভ ল বা সংযোজন নিয়ম কিন্তু মেনে চলে না। দেখো, ওর মান আছে, এর একটা অভিমুখ আছে, কিন্তু যদি ভেক্টর বীজগণিত মেনে না চলে, ঠিক যেমন প্রবাহ মাত্রার কথা বলেছিলাম, প্রবাহ মাত্রার মানও আছে, অভিমুখ আছে, কিন্তু প্রবাহ মাত্রা ভেক্টর বীজগণিত মেনে চলে না, সাধারণ বীজগণিত মেনে চলে। তাই প্রবাহ মাত্রাকে কোনোভাবেই ভেক্টর রাশি বলা যায় না। এই অক্ষীয় ভেক্টরগুলোর ক্ষেত্রে ঠিক একই রকম ভাবে এটির মানও আছে, অভিমুখও আছে, কিন্তু কিছু ক্ষেত্রে এটি ভেক্টরের বীজগণিত মেনে চলে, কিছু ক্ষেত্রে এটি ভেক্টর বীজগণিত মেনে চলে না। যে ক্ষেত্রে ভেক্টর বীজগণিত মেনে চলে না, সেই ক্ষেত্রে কিন্তু তাকে ভেক্টর রাশি বলা যায় না। এখন প্রশ্ন হচ্ছে, একে আমি ভেক্টর বলবো না স্কেলার বলবো? সেই বিষয়টা বোঝানোর জন্য আমি একটা ডেমনস্ট্রেশন করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, আমরা ভেক্টরের ক্ষেত্রে একটা কমিউটেটিভ ল ক্ষেত্রে আমরা বলেছি সংযোজন নিয়ম, যেটাকে বলা হয়, এটাকে বলেছি কমিউটেটিভ ল। সেটা কি? a ভেক্টর যোগ b ভেক্টর ইজ ইকুয়াল টু b ভেক্টর যোগ a ভেক্টর। ঠিক এটা করেছি তো? a ভেক্টর আর b ভেক্টর যোগ করলে যা আসবে রেজাল্ট, b ভেক্টর এবং a ভেক্টরের রেজাল্টেন্ট বা রেজাল্ট কি একই আসবে। এবার কোণের ক্ষেত্রে যদি এই ঘটনাটা ঘটে, তাহলে কোনো আমার অসুবিধা নেই। ফার্স্ট আমি করি বৃহৎ কোণের ক্ষেত্রে। দেখো, এবার আমি এই দুটো কোণই কি হয় ধনাত্মক নেব, না হয় ঋণাত্মক নেব। কারণ যদি একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক নেই, সেই ক্ষেত্রে কি নেগেটিভে চলে আসবে। আর আমরা তো জানি a ভেক্টর মাইনাস b ভেক্টর ইজ নট ইকুয়াল টু b ভেক্টর মাইনাস a ভেক্টর, দুটো কিন্তু ডিফারেন্ট ভেক্টর। তাই সেই ক্ষেত্রে কিন্তু একটা মানে ঘড়ির কাঁটার দিকে রোটেশন নিচ্ছে, আর একটা ঘড়ির কাঁটার বিপরীতে রোটেশন নিচ্ছি, তাহলে কিন্তু হবে না। তাহলে প্রথমে আমরা একটা বড় কোণের জন্য করি, ধরে নাও 90 ডিগ্রি, দুবার 90 ডিগ্রি নেব, ঠিক আছে, কিন্তু তল দুটো ডিফারেন্ট নেব। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। তো ঘড়ির কাঁটার দিকে তো বুঝতেই পারো, তাহলে প্রথমে আমি এর ঘড়ির কাঁটার দিকে এই বরাবর রোটেশন নেব। ওকে, θ1। এবার আমি কি করলাম, ঘড়ির কাঁটার দিকে আবার এই বরাবর রোটেশন নিলাম, অর্থাৎ এই 90 ডিগ্রি। দেখলে, তাহলে দেখলে প্লেনটা আলটিমেটলি রেজাল্টেন্ট প্লেনটা কোথায় গেল, পজিশন আমার দেখা হয়ে গেছে। এবার আবার আগের জায়গায় নিয়ে যাব, এই এটা θ1 ছিল আর এটা θ2 ছিল।
এবার আমি থিটা 2 টা আগে দেব, ওকে? থিটা 2 অর্থাৎ থিটা 2 যদি আগে দিই কোনটা, এই হলো থিটা 2, তোমাদের হিসাবে ঘড়ির কাঁটার দিকে এই হলো থিটা 2। নেক্সট এবার থিটা 1 টা, নেক্সট পজিশনটা বুঝতে পেরেছি। আমি মনে হয় আবার একই কাজ আগে যা করেছি তাই একই রকম ভাবে করলাম। আচ্ছা, আবার ডেমনস্ট্রেশনটা দেখো ভালো করে। প্রথমে আমি এই করলাম, নেক্সট এই করলাম, তাহলে এবার এটা হচ্ছে থিটা 1, এই হচ্ছে থিটা 2, এই হচ্ছে রেজাল্টেন্ট প্লেন। আগের জায়গায় নিয়ে আসো। এবার আমি করব কি থিটা 2 করলে কোনটা আগে করতে হয়, এই থিটা 2, নেক্সট থিটা 1। তাহলে দেখো থিটা 1 আর থিটা 2 যোগ করে যে প্লেনটা পেলাম, থিটা 2 আর থিটা 1 যোগ করে কিন্তু একই রেজাল্ট পেলাম না, রেজাল্ট কিন্তু চেঞ্জ হয়ে গেল। তাহলে মান এক হচ্ছে না, অর্থাৎ সংযোজন নিয়ম মেনে চলছে না। তাহলে বৃহৎ কোণের ক্ষেত্রে, এবং এই কাজটা তুমি 60 ডিগ্রির জন্য করো, 45, 30, 15 যে কোনো পার্টে করো, রেজাল্ট কিন্তু মিলবে না। সেই ক্ষেত্রে কিন্তু বৃহৎ কোণের ক্ষেত্রে কিন্তু একে ভেক্টর বলা যাবে না, এই ক্ষেত্রে একে স্কেলার রাশি বলতে হবে। কিন্তু খুব ক্ষুদ্র কোণের ক্ষেত্রে যদি আমি বলি তবে কি একে ভেক্টর বলা যাবে? চলো চেক করে দেখি। ঠিক একই রকম ভাবে আমি খুব ক্ষুদ্র কোণ ধরে নাও লেস দেন 5 ডিগ্রি অর 5 ডিগ্রি, ফার্স্ট আমি এইটা নিচ্ছি, নেক্সট এটা নেব। ফার্স্ট আমি এই নিলাম, হলো, নেক্সট আমি এই নিলাম, ঠিক আছে? তাহলে দেখতে পেলে ভালো করে দেখে রাখো প্লেনটা কি পজিশনে আছে, এই পজিশনে আছে প্লেনটা। এবার আবার আগের জায়গায় নিয়ে আসো, হলো। এবার আমি কি করব, প্রথমে এই করেছিলাম, তারপর এই করেছিলাম, ঠিক আছে? এবার আগে এটা করব, থিটা 2 ওটা আগে করব, এই হালকা এটা করলাম, নেক্সট থিটা 1, এবার কোন দিকে, এই দিকে, এই দেখো তো ঠিক একই জায়গায় আছে না? তাহলে এই ক্ষেত্রে ডেল্টা থিটা 1 অর্থাৎ খুব ক্ষুদ্র অ্যাঙ্গেল যোগ ডেল্টা থিটা 2 করলে যা হচ্ছে, এবং একই রকম ভাবে যদি আমি ডেল্টা থিটা 2 আর ডেল্টা থিটা 1 করি তাহলে কিন্তু রেজাল্টটা কিন্তু সেম আসছে। অর্থাৎ এই ক্ষেত্রে এটা কমিউটেটিভ ল মেনে চলছে, অর্থাৎ খুব ক্ষুদ্র কোণের ক্ষেত্রে, খুব ক্ষুদ্র কৌণিক সরণের ক্ষেত্রে এটি কিন্তু ভেক্টর রাশির মতো বিহেভ করছে। এটাকে করার জন্য আমি একটা ভেক্টর রূপ দেব। ঠিক একই রকম ঘটনা কিন্তু মাথায় রেখো, এই ভেক্টর রূপ কিন্তু খুব ক্ষুদ্র কৌণিক সরণের জন্যই আসে। কারণ কি, ভেক্টর রূপ ক্ষুদ্র কৌণিক সরণ ছাড়া তো হবেই না, কারণ যদি তা হয় তাহলে তো সেটা ভেক্টরই থাকতো, কিন্তু বৃহৎ কোণের জন্য সেটা কি স্কেলার রাশি হিসেবে ব্যবহৃত হচ্ছে। বৃহৎ কোণের জন্য এই ফর্মটা কাজে লাগে, বা লিখতে পারি s থিটা r। এটা যে কোনো প্রকার বড় কোণের জন্য এই ফর্মটা কিন্তু কাজে লাগছে। এবার যদি কোণ খুব ক্ষুদ্র হয় তাহলে কি হতে পারে, দেখো আমি এখানে একটা পজিশন ভাবছি, এই পজিশনটার দিকে তাকাও, এবং খুব ক্ষুদ্র একটা কোণ এই পজিশনটার দিকে তাকাও। তাহলে একটা জিনিস খেয়াল করতে পারছো কি, এইটা একটা সরলরেখার মতো লাগছে, খুব বৃহত্তর বৃত্ত, একটা বড় বৃত্তের ক্ষুদ্রতম অংশ কি একটা সরলরেখার মতো আচরণ করে। ঠিক যেমন আমরা পৃথিবীর মধ্যে যে কোনো জায়গায় দাঁড়িয়ে থেকে পৃথিবীকে সমতল দেখি, যদিও পৃথিবীটা গোল। সেই ক্ষেত্রে ক্ষুদ্র অংশ এটা হচ্ছে কত, ডেল্টা এস। যদি এর অভিমুখ যে কোনো দিকে একটা দিকে ধরে নাও অভিমুখটা হচ্ছে এই ভেতরের দিকে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে অভিমুখ, অর্থাৎ এটা হচ্ছে এই ডিরেকশন। এবার কোণ খুব ক্ষুদ্র হওয়ার জন্য এটাকে আমি বলছি ডেল্টা থিটা। এবং ডেল্টা থিটার অভিমুখটা কোন দিকে হবে, ডেল্টা থিটার অভিমুখটা ভেতরের দিকে হবে। ক্লিয়ার? ডেল্টা থিটার অভিমুখটা ভেতরের দিকে হবে, ওকে। এবং আর এই আর এর সাথে কিন্তু এই এস যেহেতু খুব ক্ষুদ্র পজিশনে আছে, আর এর সাথে এই পজিশনটা কি এমনিতেই তো এটা স্পর্শকের মতো মনে হবে, খুব ক্ষুদ্র হতে 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 আসে এই পজিশনে আসে, খুব ক্ষুদ্র কোণের জন্য এটা কি লম্বের মতো মনে হবে। তাহলে আমি যদি ভেক্টরের হিসাব করে লিখি তাহলে দেখো ভেক্টরের অভিমুখটা হচ্ছে এই বাইরের দিকে। তাহলে দেখার বিষয় হলো এখানে এই ডেল্টা থিটা অভিমুখ ভেতরের দিকে, ডেল্টা আর এবং ডেল্টা এস এদের প্রত্যেকের অভিমুখ পরস্পরের সাথে লম্ব। এবং এবার যদি আমি এটাকে হিসাব করে দেখি, এই পজিশন থেকে যদি আমি ভাবি জেড,
এখান থেকে যদি ছোট্ট একটা অংশের কথা যদি তুমি ভাবতে পারো পুরো ব্যাপারটাকে নিয়ে, এটা যদি লম্ব পজিশন হয়, এটা যদি হয় ডেল্টা এস, এই যদি একটা ক্ষুদ্র পজিশন হয়, এটা যদি হয় আর, তাহলে দেখো এই ডেল্টা এস এর যে অভিমুখটা আছে, অর্থাৎ এই অভিমুখ যে কোনো একটা পজিশনের ক্ষেত্রে, এখান থেকে যদি বলো এদিক বরাবর এক্স অভিমুখ, দেখো তাহলে থিটা ক্রস আর মানে জেড ক্রস ওয়াই, আমরা কি জানি এই জে ক্রস কে ক্যাপ, জে ক্রস কে ক্যাপ ইজ ইকুয়াল টু কি হচ্ছে, বা কে ক্রস আই ক্যাপ ইজ ইকুয়াল টু জে ক্যাপ, আবার জে ক্রস কে ক্যাপ ইজ ইকুয়াল টু কি আই ক্যাপ। ঠিক, তাহলে এই ক্ষেত্রে এই পজিশনটা যদি তাকাই তাহলে দেখতে পাবো এদের প্রত্যেকের যে অভিমুখগুলো আছে একের সাথে আরেকজনের লম্ব, এবং এই পজিশনটা থেকে হিসাব করে দেখো কি দাঁড়াচ্ছে, এর অভিমুখ এবং এর অভিমুখ, এই দুটোর অভিমুখের সাথে আর ডেল্টা এস, ঠিক আছে, এই ডেল্টা থিটা আর ডেল্টা আর এই দুটো মিলে যে কোন প্লেন উৎপন্ন করেছে, এই ডেল্টা এসটা তার সাথে লম্বভাবে আছে। ঠিক সেই হিসেবে তখন আমরা লিখতে পারি ডেল্টা এস ইজ ইকুয়াল টু ভেক্টর ইজ ইকুয়াল টু ডেল্টা থিটা ক্রস, মাইন্ড ইট, বারবার করে বলছি এই যে ফর্মটা আছে কোথাও কোথাও লেখা থাকে s ইজ ইকুয়াল টু থিটা ক্রস r, এটা কিন্তু যে কোনো কোণের জন্য নয়, খুব ক্ষুদ্র কোণের জন্যই কিন্তু এই ভেক্টর রূপটা কাজে লাগে। আশা করি বুঝতে পেরেছি, ভেক্টর রূপ হয়ে গেল। এবার আমরা এখানে যে কোনো একটা পজিশনের জন্য আমরা ধরে নাও এই p থেকে q পজিশনে আছে, এই p থেকে q এর পজিশনে দেখো দুটো ভেক্টর পার্ট আছে, একটা একক ভেক্টর আমাকে চিন্তা করতে হবে। এই ভেক্টরটাকে অর্থাৎ এই ভেক্টরটাকে আমি একটা ভাববো কি এই পজিশনের জন্য, এখান থেকে এই পজিশনের জন্য এলো, এর একটা একক ভেক্টর হচ্ছে ব্যাসার্ধের অভিমুখী, সেটা কি হচ্ছে, সেটাকে আমি লিখতে পারি r ক্যাপ দিয়ে, ধরুন আমি এটা বললাম r ক্যাপ। ঠিক এর সাথে যে লম্ব দিকে আছে, অর্থাৎ এটাকে বলা হবে ব্যাসার্ধ বরাবর উপাংশ এবং একে বলা হবে স্পর্শক বরাবর উপাংশ। আমাকে এই ব্যাসার্ধ বরাবর উপাংশ এবং স্পর্শক বরাবর উপাংশ মান বের করতে হবে, যে স্পর্শক বরাবর উপাংশ একক ভেক্টর কত এবং ব্যাসার্ধ বরাবর উপাংশের একক ভেক্টর কত, সেটা যদি বের করতে চাই তাহলে দেখো খুবই সহজ, আমি এই ছবিটার মধ্যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। একে দুটো ভাগে ভাগ করে নাও, এদিকে x অক্ষ অভিমুখ ধরে নাও, এটাকে y অক্ষ অভিমুখ ধরে নাও, এদিকে x এদিকে y। আমরা কি জানি যে কোনো একটা ভেক্টর কি, যে কোনো একটা ভেক্টর x অক্ষ অভিমুখের একক ভেক্টর, ঠিক আছে, মানে এদিকে যে কোনো একটা ভেক্টর x অক্ষ অভিমুখের ভেক্টর এবং y অক্ষ অভিমুখের ভেক্টরের যোগফল। এখন এটা যদি থিটা হয় তাহলে স্বাভাবিকভাবে এই কোণটা কত হবে, এই কোণটা হবে থিটা। তাহলে এর মান কত, যদি একক ভেক্টরের হিসাব করি এর মান হচ্ছে 1, তাহলে 1 এই কম্পোনেন্টটা কত cos থিটা, এই কম্পোনেন্টটা কত cos 90 মাইনাস থিটা মানে sin থিটা। তাহলে এই r ক্যাপের ভ্যালুটা কত আসে দেখো তো, r ক্যাপ অর্থাৎ আমরা বলছি ব্যাসার্ধ বরাবর একক ভেক্টর ইজ ইকুয়াল টু x ভেক্টরের দিকে হিসাব করে x ভেক্টর 1 এর মান কত 1 cos থিটা, তাহলে cos থিটা এই ভেক্টরের জন্য i ক্যাপ যোগ এটা y ভেক্টরের জন্য সেটা কত 1 cos 90 মাইনাস থিটা মানে sin থিটা j ক্যাপ। ঠিক আছে, এই হচ্ছে ব্যাসার্ধ বরাবর একক ভেক্টর, ক্লিয়ার। এবং এবার আমি বের করব হচ্ছে স্পর্শক বরাবর একক ভেক্টর। তাহলে স্পর্শক বরাবর একক ভেক্টর এটা, এরও আমার কি দুটো উপাংশ ভাগ করে নিতে হবে, একটা হচ্ছে এই উপাংশটা দেখো এটা থিটা আর এটা কত 90, তাহলে কত হচ্ছে 90 প্লাস থিটা। তাহলে x অক্ষের জন্য আমরা কি লিখছি, এরও কি একক ভেক্টর যেহেতু তাহলে এটার মান 1, তাহলে 1 cos 90 প্লাস থিটা, cos 90 প্লাস থিটা i ক্যাপ যোগ y ভেক্টরের জন্য এটা যদি থিটা হয় এটা 90 মাইনাস থিটা, এটা 90 তাহলে এটা আবার থিটা,
তাহলে এটা কত হচ্ছে cos থিটার কম্পোনেন্ট প্লাস cos থিটা j ক্যাপ। তাহলে এর মান কি দাঁড়ায় এখান থেকে দেখো cos 90 প্লাস থিটা মানে হচ্ছে মাইনাস sin থিটা i ক্যাপ প্লাস cos থিটা j ক্যাপ। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো এই পার্টটাতে পুরোপুরি। তার মানে এক কথায় কিন্তু a কে ডেরিভেটিভ করলে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করলে কিন্তু এই পার্টটা চলে আসছে। এটা হচ্ছে লম্ব মানে ব্যাসার্ধ বরাবর একক ভেক্টর, আর এটা হচ্ছে কি স্পর্শক বরাবর একক ভেক্টর। এর পরবর্তীতে আমরা ব্যাসার্ধ বরাবর এবং এই স্পর্শক বরাবর যে কোনো রাশি যখন বের করব তার একক ভেক্টর কিন্তু এই পার্টটাই আসবে। ক্লিয়ার? চলো এগিয়ে যাই। এবার আমরা শিখব কৌণিক বেগ বা অ্যাঙ্গুলার ভেলোসিটি। ঠিক যেমন রৈখিক বেগ শিখেছিলাম তেমনি আমরা শিখছি কৌণিক বেগ বা অ্যাঙ্গুলার ভেলোসিটি। এখানে আমরা একটা বৃত্তপথের ঘূর্ণায়মান একটা কণা নিয়ে নিয়েছি যার ব্যাসার্ধ এখানে বলে দিয়েছি r। কৌণিক বেগ বলতে বোঝাচ্ছে সময়ের সাপেক্ষে কৌণিক সরণের হার। ঠিক যেমন সময়ের সাপেক্ষে রৈখিক সরণের হার ছিল রৈখিক বেগ, ঠিক একই রকম ভাবে সময়ের সাপেক্ষে কৌণিক সরণের হারকে বলা হচ্ছে কৌণিক বেগ। তাহলে আমরা কি লিখতে পারি? কৌণিক বেগ যদি আমরা ওমেগা দ্বারা প্রকাশ করি, ওমেগা ইজ ইকুয়াল টু আমরা দেখছি একটা বৃত্তগতি সম্পন্ন কোনো কণা t সময়ে থিটা কোণ তৈরি করেছে, থিটা ধনাত্মক কোণ তৈরি করেছে, সেই ক্ষেত্রে ওমেগা ইজ ইকুয়াল টু স্বাভাবিকভাবে থিটা বাই টি। ঠিক আছে, এই হচ্ছে রাশিমালা। এবার একক কি হবে তাহলে? এটা রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড। এবং মাত্রা কি হবে? উপরটার মাত্রা নেই, নিচেরটা মাত্রা আছে, তাহলে e টু দি পাওয়ার -1। অভিমুখ স্বাভাবিকভাবে সময়ের কোনো এখানে অভিমুখ আমরা ধরিনি, আমাদের কাছে বাস্তবে শুধুমাত্র কি ধনাত্মক সময় আছে, ঋণাত্মক সময় বলে কিছু নেই। তাই স্বাভাবিকভাবে এই কৌণিক সরণের অভিমুখ এবং কৌণিক বেগের অভিমুখ একই রূপ। অর্থাৎ কৌণিক সরণ যদি ধনাত্মক হয় রৈখিক কৌণিক বেগও ধনাত্মক এবং তার অভিমুখ হবে কি এই তল বরাবর, এই তলের হিসাবে ব্ল্যাকবোর্ড থেকে বাইরের দিকে, অর্থাৎ কৌণিক সরণের অভিমুখ। তাহলে অভিমুখ কি দাঁড়ালো? অভিমুখ ঠিক কৌণিক সরণের অভিমুখ যে রূপে নির্ণয় করেছি এরও কৌণিক সরণের অভিমুখ একইভাবে আমি নির্ণয় করব। ঠিক আছে, বেশ। এবার আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে গড় কৌণিক বেগ আমরা কি বলতে পারি? গড় কৌণিক বেগ মানে হচ্ছে কতটা সময় লাগলো এবং কতটা কোণ উৎপন্ন হলো। যদি এরকম হতো কথা এখানে টি সময় স্মল টি সময়েও থিটা কোণ উৎপন্ন করেছে এবং ধরে নাও এই দিক থেকে এখান থেকে এখানে শুরু করে ক্যাপিটাল টি সময়েও ফাই কোণ উৎপন্ন করেছে, যদি এরকম হয় তাহলে এই থেকে এই পর্যন্ত গড় কৌণিক বেগ বলতে বোঝায় গড় সরণ মানে মোট সরণ বাই মোট সময়। ওকে, গড় কৌণিক বেগ মানে হচ্ছে মোট কৌণিক সরণ। তখন আমরা একে ওমেগা বার চিহ্ন দ্বারা প্রকাশ করব অথবা নিচে এভি বা এভারেজ হিসেবে লিখব। কি মোট কৌণিক সরণ, সেটা নিচে লিখি এটা কিন্তু বার চিহ্ন। আচ্ছা ঠিক আছে, বার চিহ্ন দিলে অনেক সময় ব্যাকলিশের মধ্যে নামে হবে, এটা একটা মুশকিল। মোট থিটা মানে মোট কৌণিক সরণ বাই মোট সময় বাই টি লিখতে হবে। তার মানে এখানে কত দাঁড়াচ্ছে? থিটা প্লাস ফাই মোট কৌণিক সরণ বাই স্মল টি প্লাস ক্যাপিটাল টি। এই হচ্ছে ওমেগা এভারেজ বা গড় কৌণিক বেগ। এবার প্রশ্ন হচ্ছে তাৎক্ষণিক কৌণিক বেগ। তাৎক্ষণিক কৌণিক বেগের ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা খুব ক্ষুদ্র সময় অবকাশের জন্য নিতে হবে। খুব ক্ষুদ্র সময় অবকাশের জন্য যদি আমাকে নিতে হয়, ঠিক আগে যেরকম ভাবে করেছিলাম খুব ক্ষুদ্র সময় অবকাশ অর্থাৎ ডেল্টা থিটা, তাহলে সময়টাও কি হবে? খুব ক্ষুদ্র ডেল্টা টি। তাহলে সেই ক্ষেত্রে আমার কৌণিক বেগ বের করতে হবে খুব ক্ষুদ্র সময়, এবং সেই ক্ষুদ্র সময়টা কত? তার ক্ষুদ্র সময়টা লিমিট ডেল টি টেন্ডস টু 0। ঠিক আছে, লিমিট ডেল টি টেন্ডস টু 0। তাহলে সেই তাৎক্ষণিক কৌণিক বেগ বা ওমেগা
ইজ ইকুয়াল টু আমরা লিখব লিমিট del t tends to 0 ডেল্টা থিটা বাই ডেল্টা t, অর্থাৎ d থিটা dt। ঠিক যেরকম ভাবে মনে আছে অবকলন করেছিলাম আমরা রৈখিক সরণের সময়ের সাথে, ঠিক এখানেও আমরা কৌণিক সরণের সাথে সময়ের অবকলন করলে এটা পাই। একটা জিনিস খেয়াল রেখো, যদি যেহেতু খুব ক্ষুদ্র সময় অবকাশের জন্য আমরা নির্ণয় করেছি, সেই ক্ষেত্রে ক্ষুদ্র সময় অবকাশের জন্য কিন্তু এটা ভেক্টর এবং ডেল্টা থিটা ভেক্টর, তাহলে এটা কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি। তখন তাৎক্ষণিক গড় কৌণিক বেগকে আমরা মেরু ভেক্টর বলবো অবশ্যই, এবং সেখানে এই ভেক্টরের যে রুলস গুলো আছে সেগুলো কিন্তু এই তাৎক্ষণিক কৌণিক বেগের ক্ষেত্রে সব ক্ষেত্রে মেনে নেবে। এবার আমার দেখার বিষয় বা বোঝার বিষয় যেটা হচ্ছে রৈখিক বেগের সাথে এর কিরূপ সম্পর্ক আছে। আচ্ছা, এই রৈখিক বেগের সাথে সম্পর্ক যখনই আমাকে নির্ণয় করতে হবে, দুটো প্রসেস আছে। এক সিম্পল বৃত্ত গতি ধরে নিয়ে যে সমস্যা আছে সেই সমস্যা আমি করে নিতে পারি, যেমন কথার কথা সেই হিসাবটা যদি আমি করি, সিম্পল পার্ট এটা হচ্ছে সিম্পল, হ্যাঁ, এটা কি s ইজ ইকুয়াল টু আমরা লিখেছি থিটা r, যে কোনো ক্ষেত্রে স্কেলার রূপ দিয়ে। সেই ক্ষেত্রে একে যদি আমি সময় দ্বারা ভাগ করে দিই, তাহলে s বাই t ইজ ইকুয়াল টু থিটা r বাই t। এবার থিটা বাই t মানে কত? ওমেগা। s বাই t মানে কত? v, মানে হচ্ছে দ্রুতি। তাহলে দ্রুতির হিসাব করে ধরলে আমরা লিখতে পারি v ইজ ইকুয়াল টু ওমেগা r। ওকে, কিন্তু এতে আমরা শুধুমাত্র একটা স্কেলার ফর্ম পেলাম, অর্থাৎ দ্রুতির সাথে কৌণিক বেগের সম্পর্ক পেলাম, কিন্তু আমরা বেগের সাথে কিন্তু কৌণিক বেগের সম্পর্ক কিন্তু পাইনি। ওকে, এইটার জন্য আমাকে কি করতে হবে? আগে আমরা অলরেডি শিখলাম, একটু আগে শিখলাম, এই ধরো একটা পজিশন, যে কোনো একটা পজিশন আমরা বলেছিলাম, সেই পজিশনে দুটো উপাংশ আছে, তাই তো? একটা হচ্ছে এই বরাবর, যেটাকে বলেছি ব্যাসার্ধ বরাবর একক ভেক্টর, আর এদিকে বলেছি একটা কি কো হিসেবে বরাবর, যেটাকে বলছি হলো স্পর্শক বরাবর একক ভেক্টর। এবং দেখেছো খুব ভালো করে হয়তো খেয়াল করেছো, ব্যাসার্ধ বরাবর একক ভেক্টরটা কি এসেছিল? cos থিটা i ক্যাপ প্লাস sin থিটা j ক্যাপ, whereas এই স্পর্শক বরাবর একক ভেক্টর কি এসেছিল? মাইনাস sin থিটা i ক্যাপ প্লাস cos থিটা j ক্যাপ। তাহলে এই দুটো সম্পর্ক থেকে একটা জিনিস কি তুমি খেয়াল করতে পারছো? এর ডেরিভেটিভ করলে কিন্তু এটা আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ dr এর ডেরিভেটিভ যদি আমি dr এর যদি d থিটার রেসপেক্টে করি, তাহলে কিন্তু আমরা পাচ্ছি। অর্থাৎ এটাকে যদি আমরা এইভাবে বলতে পারি, dr d থিটা ইজ ইকুয়াল টু থিটা ক্যাপ, তাই তো? তাহলে এখান থেকে কি লেখা যায়? দেখো তো, dr ক্যাপ ইজ ইকুয়াল টু থিটা ক্যাপ d থিটা। এবার এটাকে যদি আমি সময়ের রেসপেক্টে অবকলন করি, তাহলে dr ক্যাপ dt মানে দাঁড়াচ্ছে d থিটা dt থিটা। এই সম্পর্কটা কিন্তু আমরা এখানে পেলাম। আশা করি কোনো অসুবিধা নেই এই সম্পর্কটার ক্ষেত্রে। এবার আমরা ভি মানে কি জানি? ভি মানে হচ্ছে dr dt, ভি মানে হচ্ছে dr dt। তাহলে সেই ক্ষেত্রে আমরা রৈখিক বেগ, যে রৈখিক বেগের কথা আমরা বলছি, দেখে নাও এইখানে যে রৈখিক বেগ, এটাকে যদি আমরা ভি বলি, তাহলে ভি ইজ ইকুয়াল টু ডি আর ভেক্টর ডি টি ভেক্টর। এবার আর মানে কত? অ্যাকচুয়ালি আর মানে হচ্ছে এই আর হচ্ছে আর ক্যাপ, আর মানে হচ্ছে আর ক্যাপ। তাহলে আমরা এইভাবে বলতে পারি, এখান থেকে হিসাব করে নাও,
ডি থিটা ডিটি মানে হচ্ছে আমার ওমেগা থিটা, ওমেগা থিটা। দেখেন তাহলে আমরা এখান থেকে লিখতে পারতাম একেবারে পুরোপুরি আর ক্যাপটাকে যদি আমি আরটাকে যদি আমি নিয়ে আসি, কারণ আরটা তো কি এর মান, দেখেন আরটা হচ্ছে ওর মান ডি ডি আর আর তার একটা কনস্ট্যান্ট ভ্যালু বাইরে চলে এলো। সেই কনস্ট্যান্ট ভ্যালুর জন্য আমরা কি নিচ্ছি ডি আর ক্যাপ ডিটি, অর্থাৎ ওমেগা আর থিটা ক্যাপ, তাহলে ওমেগা আর থিটা ক্যাপ। তাহলে ভি ভেক্টর এখান থেকে আমরা কি লিখতে পাচ্ছি, এখান থেকে লিখতে পাচ্ছি ভি ভেক্টর ইজ ইকুয়াল টু ওমেগা আর থিটা ক্যাপ। অর্থাৎ যে রৈখিক বেগ আছে সেই রৈখিক বেগ বরাবরই এই বক্রপথের এই বিন্দুতে কি হবে, স্পর্শক বরাবর হবে, এই বরাবর ভি হবে। তাহলে এখান থেকে উপাংশ কি বললাম, এই থিটা ক্যাপটা আমরা কি বলেছিলাম, থিটা ক্যাপ মানে হচ্ছে স্পর্শক বরাবর একক ভেক্টর। তাহলে এখানে আমরা কি বলছি, একক ভেক্টরটা স্পর্শক বরাবর পাচ্ছি, অর্থাৎ রৈখিক বেগ সর্বদা বক্রপথে স্পর্শক বল। এবং এর ক্ষেত্রে দেখো আমরা মান যদি নিই তাহলে ভি এর পরম মান কত হবে, দেখো তো এটা একটু আগে পেলাম না, ভি এর পরম মান ওমেগা আর। খালি একটা জিনিস মাথায় রাখো, একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখো, এখানে কিন্তু যে পরম মানের কথা অ্যাকচুয়ালি মনে বলা হয়েছে সেই পরম মানটা, সেই মানটা কিন্তু কোন মান, সেই মান বরাবরই এর সাথে ব্যাসার্ধের সাথে লম্বভাবে আছে। তাই ইচ্ছা করলে আমরা এখানে ওমেগা ইজ ইকুয়াল টু যে ভি বাই আরটা লিখছি, অ্যাকচুয়ালি সেটা শুধু ভি বাই আর নয়, ভি পারপেন্ডিকুলার বাই আর। ওকে, সেটা কি ভি পারপেন্ডিকুলার বাই আর, অর্থাৎ আর ব্যাসার্ধের সাথে দূরত্বের সাথে যে দূরত্বটা বলেছি সেই দূরত্বের সাথে সর্বদা লম্বভাবে হিসাবটা আমাকে কিন্তু করতে হবে। দেখো না এখানে যদি এই পজিশনে আসে কথার কথা, সেখানেও কিন্তু সবসময় তাই। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার আমি যদি ভি বাই আর লিখতাম তাহলে আমার অসুবিধা কি ছিল, অসুবিধা ছিল, সেই অসুবিধাটা আমি তোমাদেরকে এখন বোঝানোর চেষ্টা করছি কিভাবে অসুবিধা হচ্ছে। ধরে নাও আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এবার এখানে একটা বস্তু এখান থেকে এই পজিশনে এসেছে। এখন তোমাদের এখানে এই কারণেই বললাম কোশ্চেনটা, যে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে কি স্যার কোনো বিন্দু যদি সরল রেখায় চলে, কোনো বিন্দু যদি সরল রেখায় চলে তার কি কৌণিক বেগ থাকতে পারে না? দেখো সাধারণভাবে যদি আমরা এইভাবে পড়ে যাই, আমরা বই যেভাবে আছে বা যেরকম আমরা পড়ি সেভাবে যদি বলি, পট করে বলে দেবো কি সরল রেখায় চলছে তাহলে তার কৌণিক বেগ থাকবে না। প্রশ্ন হচ্ছে আমরা কৌণিক বেগের যে গল্পটা করছি সেটা আমরা একটা নির্দিষ্ট বিন্দুর জন্য বলছি, তাই না? দেখো না একটি নির্দিষ্ট বিন্দু থেকে কতটা কোণে আছে সেটা হিসাব করে নিচ্ছি। এই ক্ষেত্রে যদি দ্রুতির মান সর্বদা সমান থাকে, দ্রুতির মান যদি সর্বদা সমান থাকে তাহলে কৌণিক বেগের মানও কি হবে, সর্বদা সমান থাকবে, কৌণিক বেগের মানটা পরিবর্তন হবে না। ঠিক আছে, ঠিক এই কারণটা এখানে দাঁড়াচ্ছে। এবার পজিশনটা এরকম, প্রশ্নটা আমি বললাম যে সরল রেখায় থাকলে তার কৌণিক বেগ থাকে না। প্রশ্ন হচ্ছে সেটা কি কোনো বিন্দুর সাপেক্ষে করছি? দেখো যদি এই বিন্দুর সাপেক্ষে আমরা করতাম, এই বিন্দুর সাপেক্ষে করেছি, সেই ক্ষেত্রে কিন্তু তার কোনো কৌণিক বেগ থাকবে না, কারণ এই পজিশন থেকে সরল রেখা। কিন্তু কথার কথা আমি বের করেছি, চেয়েছি এই বিন্দু, ধরো পি বিন্দু থেকে বলেছি, তাহলে পি বিন্দু থেকে যে বস্তু, আমি যদি পি বিন্দুতে দাঁড়িয়ে থাকি, কথা কথা পি বিন্দুতে বসে আছি, একটা গাড়ি এই পজিশন থেকে এই পজিশনে এলো, তাহলে আমার কি হচ্ছে, আমার ঘাটটা রোটেশন হচ্ছে, মাথা রোটেশন করে দিক থেকে এদিকে রেখেছি, তাহলে আলটিমেটলি কি আমার একটা কৌণিক বেগ আছে কি নেই? এখানে একটা কৌণিক বেগ শুরু হয়েছে, এখানে একটা কৌণিক বেগ আছে, সেটা ডিপেন্ড করছে এক হচ্ছে না আলাদা হচ্ছে। এইরকম যদি বের করতে হয় যে কখন আমার কৌণিক বেগ কত,
ঠিক আছে, যাত্রাপথের যে কোনো একটা বিন্দু, এই হচ্ছে সোজা রাস্তা, গাড়িটা যাচ্ছে, এই দুটো বিন্দু নিয়েছি এ আর বি। ওকে, এটা হচ্ছে যাত্রাপথ থেকে আমার একটা নির্দিষ্ট দূরত্ব। সাপোজ সেই দূরত্ব, কিছু একটা দূরত্ব আছে, আমি জানি না সেই দূরত্বটা কত। এবার বা দূরত্বটা আমার জানা আছে, এখান থেকে সাপোজ ও থিটা কোণ, থিটা 1 কোণ উৎপন্ন করেছে, মানে এই লম্বের সাথে। আবার এই পজিশনে থিটা 2 কোণ উৎপন্ন করেছে। এবার বলেছে আমার কি মাথাটা এদিক থেকে ঘুরে এদিকে যাচ্ছে, বলেছে যাত্রা এ বিন্দুতে এবং বি বিন্দুতে কৌণিক বেগের মান। ওকে, এটা আমাকে বের করতে বলেছে। তাহলে এখন দেখো এর একটা দূরত্ব আছে r1, এই দূরত্বটাকে সাপোজ আমি ধরে নিচ্ছি r2। এবারে r1 এর সাথে r2 কিভাবে সম্পর্ক আছে না আছে সেই সব তো আমাদের জানাই আছে, এগুলো তো নতুন কিছু না, সেগুলো আমরা বের করে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, এগুলো যদি সব জানা থাকে, এই দূরত্ব যদি জানা থাকে, তাহলে আমরা এই r1 এর মানও θ1 দিয়ে আমরা বের করে আনতে পারবো। সেটা প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে আমি কিভাবে বের করব। ধরে নাও এই গাড়িটা সম গতিবেগেই চলছে, এখানেও v গতিবেগে চলছে, এখানেও v গতিবেগে চলছে। তাহলে আমি এই যে প্রশ্নটা একটু আগে দেখালাম ওমেগা v পারপেন্ডিকুলার বাই r, তাহলে আমাকে দেখতে হবে যে আমার এই হিসাবে আমার কোণ উৎপন্ন হচ্ছে, তার মানে এটা হচ্ছে আমার ব্যাসার্ধ এই পজিশনে, এই ব্যাসার্ধের সাথে লম্ব, অর্থাৎ ব্যাসার্ধের সাথে যদি লম্ব হতে হয় তাহলে দেখো কোন পজিশনটা নিতে হচ্ছে এই। তাহলে অ্যাকচুয়ালি আমাকে এই ভ্যালুটা বের করতে হচ্ছে। এই ভ্যালুটা কত? এটা যদি থিটা হয়, এটা কত হচ্ছে 90 মাইনাস থিটা, তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে থিটা, অর্থাৎ আমাকে বের করতে হবে এখানে v cos থিটা। তাহলে এই পজিশনে আমার কৌণিক বেগের মান হচ্ছে ওমেগা 1 v cos থিটা বাই r1। v cos থিটা কেন? কারণ আমাকে এই r এর সাথে পারপেন্ডিকুলার ভেলোসিটি নিতে হবে, কারণ আমরা সব সময় জানি কৌণিক বেগ নির্ণয়ের সময় রৈখিক বেগ ব্যাসার্ধের সাথে সর্বদা সমকোণে থাকে। তাহলে এখানে যখন আমরা কৌণিক বেগ নির্ণয় করতে যাচ্ছি, তাহলে নিশ্চয়ই আমাকে এই ভেক্টরটা ভিটা নিলে হবে না, আমাকে কি নিতে হবে? এই v এর সাথে, এই v এর সাথে কত কোণে আছে সেটা নিতে হবে। ক্লিয়ার? ঠিক একই রকম ভাবে যদি আমি এই পজিশনটা নিই, এই v নিতে হবে না, কিন্তু আমাকে নিতে হবে এর সাথে লম্ব, অর্থাৎ এই কোণটা ভ্যালু নিতে হচ্ছে। বুঝতে পেরেছি? তাহলে এই পজিশনটা যদি নিতে হয়, এটা হচ্ছে থিটা 2, এটা কত? এই থেকে হিসাব করলে এটা হচ্ছে 90 মাইনাস থিটা 2, 90 মাইনাস থিটা 2, আবার এটা হচ্ছে 90। এই দিক থেকে যদি হিসাব করে আসো, এটা থিটা 2, তার মানে এটাও থিটা 2, তার মানে এটা 90 মাইনাস থিটা 2। ঠিক আছে, তার মানে এই দিকটা হচ্ছে এখানে থিটা 2, তার মানে এই ভ্যালুটা কত হচ্ছে? v sin থিটা। দেখো আমি কি করছি, এর সাথে লম্ব নিচ্ছি, এটা থিটা 2 হলে, ও সরি 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 সরি, এটা 90 মাইনাস থিটা 2, এটা 90 মাইনাস থিটা 2, তার মানে এটা থিটা 2 ভুল হয়েছে, এটা হচ্ছে থিটা 2। তাহলে আমাকে লম্বের পজিশন নিতে হচ্ছে, তাহলে এই পজিশনটা কত? এই পজিশনটা হচ্ছে v cos থিটা 2, v cos থিটা 2। এই v cos থিটা 2 টা r2 এর সাথে লম্বভাবে আছে, অর্থাৎ এই পজিশনে যদি এর বেগ ওমেগা 1 হয়ে থাকে, সেই ক্ষেত্রে ওমেগা 2 হয়ে থাকে, তাহলে কত হবে? v পারপেন্ডিকুলারটা কত? v cos থিটা 2 বাই। বুঝেছি? তাহলে দেখো এখানে কিন্তু আবার কৌণিক গতিবেগ পরিবর্তন হচ্ছে এবং এক একটা কৌণিক গতিবেগের মান বের করতে হচ্ছে। তাহলে সরল রেখায় থাকলেই যে তার কৌণিক গতিবেগ থাকবে না এমন কিন্তু কোনো প্রশ্ন নেই। আমাকে শুধু দেখতে হবে যে বিন্দুর সাপেক্ষে আমাকে কৌণিক বেগটা নির্ণয় করতে বলেছে সেই বিন্দুর সাপেক্ষে, ওকে, যে বিন্দুর সাপেক্ষে আমাকে কৌণিক বেগ নির্ণয় করতে বলেছে সেই বিন্দুর সাপেক্ষে যে ব্যাসার্ধ, যে আমরা ব্যাসার্ধ যে দূরত্বটা নামবো তার সাথে লম্ব দিকে বেগের কোন উপাংশ আছে সেটাই আমাকে দেখতে হবে। সেই ক্ষেত্রে ওমেগা হবে, কৌণিক বেগের মান হবে ব্যাসার্ধের সাথে লম্বে থাকা ভেক্টরের বেগের উপাংশ বাই যে দূরত্ব আছে সেই দূরত্ব। তাহলে আমরা কি খুব সহজে এই কৌণিক বেগের মানটা বের করে নিয়ে আসতে পারবো। আমি আরেকটা প্রবলেম
দেখাচ্ছি তোমাদেরকে। আরেকটা প্রবলেম কিভাবে হচ্ছে সেটা আমি দেখাচ্ছি। ধরে নাও এটা তো একটা কম্পানি, এখানে একটা বস্তু, এখানে আর একটা বস্তু, এদের মধ্যে দূরত্ব দেওয়া আছে r। হ্যাঁ, এদিকের বস্তুটা সাপোজ এদিকের এই বস্তুটা v a গতিবেগ নিয়ে এদিকে বেরিয়ে যাচ্ছে এবং এদিকে b বস্তুটা b গতিবেগ নিয়ে এদিকে বেরিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন এসছে a বস্তুর রেসপেক্টে b বস্তুর কৌণিক গতিবেগ কত। অর্থাৎ প্রশ্নটা হচ্ছে ওমেগা b উইথ রেসপেক্ট টু a তা কিভাবে করব? ঠিক যেরকম ভাবে আমরা এখন তাহলে আমাকে বের করতে হবে রিলেটিভ ভেলোসিটি করব। অর্থাৎ রিলেটিভ ভেলোসিটি, আর আমরা ওমেগা মানে কি করলাম? আমরা করলাম ওমেগা মানে বলেছিলাম কি v ব্যাসার্ধের সাথে লম্ব উপাংশের অংশ বাই r, তাই তো? এবার এই ক্ষেত্রে দেখো যেহেতু এই ওমেগা রিলেটিভ ভেলোসিটি বের করতে বলেছে, তাহলে v এরও কি হবে? রিলেটিভ ভেলোসিটি বের করতে হবে। আচ্ছা, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে দেখো, প্রশ্ন দাঁড়াচ্ছে তাহলে ওমেগা a ওমেগা b with respect to a is equal to কি দাঁড়াবে? v b with respect to a, কিন্তু সেটা কোনটা? পারপেন্ডিকুলার বাই r। তাহলে এখানে কি হবে? v b এর পারপেন্ডিকুলার মাইনাস v a এর পারপেন্ডিকুলার। কোন পারপেন্ডিকুলার? ব্যাসার্ধের সাথে কোনটা? পারপেন্ডিকুলার বাই r। তাহলে দেখো এখান থেকে হিসাব করে দেখো, আমি তো জানি না কোনটার সঙ্গে কত কোণ, এখানে কথা কথা কোণ যেটা আছে এই এটা ধরে নাও দুটো পজিশনে ছিল, ধরে নাও এর সাথে এদিকে কোণ করে থিটা a কোণ করে যাচ্ছে, তাহলে এর সাথে লম্ব হবে কত? এদিকে দেখো এর সাথে লম্ব হবে v a cos থিটা a, ক্লিয়ার? এবং v b এদিকে হিসেবে দাঁড়াচ্ছে, তাহলে এর লম্ব পজিশন কোনটা দেখো? এই হচ্ছে এর লম্ব পজিশন। ওকে, সেটা কত হচ্ছে? এটা যদি কথার কথা থিটা b হয়, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে db cos থিটা b। তাহলে এই r দূরত্বের রেসপেক্টে vb এর লম্ব, vb এর r এর সাথে লম্ব উপাংশটা কত? vb cos থিটা b মাইনাস এদিকে কত হচ্ছে? va cos থিটা a বাই দূরত্বটা কত বলেছে? শেষ। এবার অঙ্ক যেভাবে থাকবে সেই অনুযায়ী আমরা অঙ্ক করব, অসুবিধা কোথায়? বলে দেওয়া আছে এর সাথে এই লাইনের সাথে এত কোণ করে যাচ্ছে, এই লাইনের সাথে এত কোণ করে যাচ্ছে, এবার কোণ বের করব, কোণের মান বসাবো, ভেক্টর বসাবো, কোন দিকটা হবে, তাহলে শেষ। আমাকে শুধু দেখার বিষয় এটাই যে কৌণিক বেগ সব সময়ই, ঠিক আছে, এই v পারপেন্ডিকুলার, অর্থাৎ আমাকে যে রৈখিক বেগের যে গল্পটা করেছি, রৈখিক বেগের সাথে কৌণিক বেগের যে সম্পর্ক আমরা বলেছি, সেই ক্ষেত্রে v যে ওমেগা r, সেটা সবসময় কি? পারপেন্ডিকুলার। কার পারপেন্ডিকুলার? ব্যাসার্ধ পারপেন্ডিকুলার। শুধু ব্যাসার্ধই নয়, কিন্তু ওমেগা যেটা আছে ভেক্টর, সে তার সাথেও কিন্তু পারপেন্ডিকুলার। এই প্রত্যেকটার সাথে প্রত্যেকে পারপেন্ডিকুলার থাকছে, তার জন্য তো সেই রিলেশনটা এসছে। এইভাবে আমরা কিন্তু এই যে অঙ্কগুলো দেখালাম, এই অঙ্কটা বা এই অঙ্কটা, এটা কিন্তু আমাদেরকে সাধারণ এইচএস এ কিন্তু আসে না, কিন্তু কম্পিটিটিভ এক্সামে কিন্তু এগুলো আসে। এবার তোমরাই দেখে বলো, এটা কি খুব কঠিন কিছু আমরা পড়েছি? বইয়ের বাইরের থেকে কিছু বলেছি? হ্যাঁ, বইয়ে এটা বলা নেই, ঠিক আছে, বইয়ে কি বলা ছিল না? বইয়ে এটাও কিন্তু বলা ছিল যে এই ভিটা সবসময় কি রৈখিক বেগ সর্বদা মধ্যপথে স্পর্শক বরাবর আছে। এবার এই কথাটাই কিন্তু এখানে আমরা ইউটিলাইজ করেছি, আমি নতুন কিচ্ছু বলিনি। তাহলে আমরা যদি বুঝে কথাগুলো পড়ি, তাহলে দেখো এই যে আইআইটিতে আসা যে টাফ
কোশ্চেন, সেই কোশ্চেনগুলো কিন্তু আমরা সহজে সলভ করতে পারি। তার জন্য আমাকে আলাদা করে রকেট সায়েন্স পড়ার কোনো প্রয়োজন পড়ছে না। ঠিক আছে, এবার আমরা একটু রৈখিক ত্বরণের বিষয়টা দেখিনি, সরি কৌণিক ত্বরণ, সরি তার আগে পর্যায়কালের কথাটা বলে নেই, এখানে পর্যায়কালটা বলিনি। এই যে ছবিটা আঁকা ছিল, পর্যায়কাল মানে হচ্ছে একবার পূর্ণ আবর্তনের জন্য প্রয়োজনীয় সময়। তাহলে একবার পূর্ণ আবর্তন করতে কত সময় লাগে সেটা আমাদের এবার হিসাবের বিষয়। যদি ভেবে দেখো, এখন ডিপেন্ড করছে তুমি কিভাবে নেবে, সময় মানে কি, দূরত্ব বাই গতিবেগ, তাই তো, দূরত্ব বাই দূরত্ব বাই গতিবেগ। তাহলে এখানে কতখানি দূরত্ব যাচ্ছে সেটা তুমি দুভাবে করতে পারো। এক, যদি তুমি দূরত্ব বের করো তাহলে তুমি কি করবে, সেখানে বেগ কি ধরবে, দ্রুতিকে ধরবে। যদি পরিধির হিসাব করো তাহলে লিখতে পারো t একবার পূর্ণ আবর্তনে কতখানি 2πr, কত দ্রুতি নিয়ে আসে v, 2πr/v। আবার যদি ওমেগার হিসাবে করো, কত কৌণিক, টোটালটা কত 2π কোণ উৎপন্ন করেছে, 2π কৌণিক সরণ উৎপন্ন করেছে, কত গতিবেগে, কত কৌণিক গতিবেগে, ওমেগা গতিবেগে, তাহলে 2π/ω। হলো পর্যায়কালের রাশিমালা কমপ্লিট। এবার কম্পাঙ্ক। কম্পাঙ্ক মানে হচ্ছে 1 সেকেন্ডে যতগুলি পূর্ণ আবর্তন সম্পন্ন করে। আচ্ছা, প্রথমে আমরা ভাবি একটা পূর্ণ আবর্তন করতে কত সময় লাগে, t সেকেন্ড। তার মানে আমরা বলতে পারি t সেকেন্ডে পূর্ণ আবর্তনের সংখ্যা কত, t সেকেন্ডে পূর্ণ আবর্তনের সংখ্যা হলো 1। তাহলে 1 সেকেন্ডে পূর্ণ আবর্তনের সংখ্যা কত, 1/t। তাহলে শেষ। তাহলে কম্পাঙ্ক n 1/t মানে v/2πr অথবা ω/2π। কারণ তোমাদের ইচ্ছা তোমরা কিভাবে সেটাকে লিখবে, আমি সব কথাই এখানে দিয়ে দেব। ঠিক আছে, এই হচ্ছে পর্যায়কাল, এই হচ্ছে কম্পাঙ্ক। এবার ঠিক আছে, কৌণিক ত্বরণটা আজকে আর করছি না, আজকে অনেক বড় ক্লাস হয়ে গেছে অলরেডি। এর পরের ক্লাসে আমরা কৌণিক ত্বরণ নিয়ে আলোচনা করব। সেখানে শুধু কৌণিক ত্বরণই অ্যাকচুয়ালি না, কৌণিক ত্বরণের সাথে আমরা রৈখিক ত্বরণের যে সম্পর্ক কিভাবে কিভাবে আসে না আসে সেসব বিষয়ে সম্পূর্ণটা আলোচনা করব। এবং সাথে, কারণ আরেকটা দিন লাগবেই, কারণ হলো যেমন রৈখিক গতির সমীকরণ আমরা করেছিলাম, তেমনি কৌণিক গতির ক্ষেত্রেও আমরা সমীকরণ করব, ঠিক তার জন্য। ওকে, তাহলে আজকের জন্য বাই। এর পরের দিন আমরা এর পরের পার্ট নিয়ে চলে আসছি।